হ্যালো গাইস, আজকে আমরা আজকে থেকে আমরা একটা নতুন ম্যাথের জিনিস স্টার্ট করব। সেটা হলো এবিটিএ টেস্ট পেপার সলভ। ওকে, তো এবিটিএ টেস্ট পেপার সলভে আমরা যে প্রথম কাজটা করব, যে প্রথম দিনে আমাদের যে কাজগুলো থাকবে সেটা হলো যে 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে আমরা সলভ করব। 1 নম্বরের প্রশ্ন মানে যে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সেগুলো। তো একটা প্রশ্ন আসতে পারে যে এখানে আমি শুধু সলভ করাবো, প্রশ্ন কিন্তু আমি দেবো না। তো একটা জিনিস এখানে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার প্রশ্ন কোত্থেকে পাবো যাদের কাছে টেস্ট পেপার নেই। তো আমি সেই জন্য একটা কাজ তোমাদের জন্য করব, সেটা হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দেবো, গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কটা দিয়ে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কটা দিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে সেটাকে, এবং সেটাকে ডাউনলোড করে তোমরা আগে চেষ্টা করবে, দেন এই অঙ্কটাকে সলভ করবে। আশা করি বুঝতে পেরেছো। তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, তোমাদের যেটা বলেছে এটা হচ্ছে পেজ নাম্বার 78 এবিটিএ টেস্ট পেপার 2019-20 পেজ নাম্বার 78। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে কোনো মূলধন 20 বছরে যদি 3 গুণ হয় বার্ষিক সরল সুদের হার কত, মানে আর কত বের করতে বলেছে। তাহলে দেখো এখানে একটা জিনিস তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারবে। এরপরে আমার যে ক্লাসগুলো তোমরা যদি না করে থাকো, সিম্পল ইন্টারেস্টের ক্লাসটা দেখবে, ইউটিউবে আছে। তো সেখানে আমি স্পষ্ট করে এখানে বুঝিয়েছি যে প্রিন্সিপালকে যদি 100 টাকা ধরি তাহলে অ্যামাউন্ট কত হবে, 300 টাকা। কেন 300 টাকা হবে? কারণ 3 গুণ বলেছে। কার 3 গুণ? মূলধন বা আসলের 3 গুণ। তাহলে 100 টাকা যদি মূলধন হয়, অ্যামাউন্ট হচ্ছে 300 টাকা। তাহলে ইন্টারেস্ট কত? এ মাইনাস পি। ঠিক আছে, সুদাসন মাইনাস আসল, সেটাই সুদ বেরোয়। আই 200 টাকা আর টি হচ্ছে 20 বছর দেওয়া আছে। তো এই ফর্মুলা করে আমি অঙ্কটাকে বের করতে পারবো। এখানে আই এর মান, পি আর টি এর মান বসালে 100 কেটে যাচ্ছে, 200/20 আমার 10% বেরোচ্ছে। তো এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনের সলিউশন, তোমরা দেখে নাও। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, মানে 1-এর 2 নম্বর অঙ্ক। তো 1-এর 2 নম্বর অঙ্কটা তোমরা দেখো। 1-এর 2 নম্বর অঙ্কটা যেটা বলেছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে, দ্বিঘাত সমীকরণ যেটাকে বলে ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। ax² প্লাস bx প্লাস c সমান সমান 0 এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা দিয়েছে বা দ্বিঘাত সমীকরণটা দিয়েছে। এখানে যেটা বলা আছে যে এর যে বীজদ্বয় থাকবে, মানে যেহেতু x² আছে, চ্যাপ্টারটা যখন আমি করাবো তখন বলবো, x² যেহেতু আছে তাই এর দুটো বীজ থাকে। যেহেতু দ্বিঘাত সমীকরণ তাই দুটো বীজ আমরা পাবো। কিউব থাকলে 3টে বীজ পেতাম। ঠিক আছে, মানে বীজ মানে এখানে বলতে পারো উৎপাদক। তাহলে এখানে একটা জিনিস দেখো, দুটো বীজ যেটা বলেছে সমান হবে এবং বিপরীত হবে। তাহলে একটাকে যদি আমি আলফা ধরি তাহলে আরেকটাকে মাইনাস আলফা ধরতেই পারি আমি। একটা যদি প্লাস আলফা হয় তাহলে আরেকটা মাইনাস আলফা হতেই পারে। যদি এটা সম্ভব তাহলে দেখো একটা জিনিস আমি এখানে বসাতে পারি, ax², মানে এখানে আমি দেখাচ্ছি x² মাইনাস আলফা মাইনাস আলফা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু মাইনাস আলফা সমান সমান 0। মানে এটাকে তুমি ব্র্যাকেটও দিতে পারো। ঠিক আছে, তো দেখো আলফা মাইনাস আলফা যেটা হলো সেটা কিন্তু কত হলো, 0। মানে আলফা মাইনাস আলফা 0 হয়, তাই এর মানটা হয়ে গেল 0। তাহলে এখানে আমি লিখতে পারি x² 0-এর সাথে যাই গুণ করো সেটা 0 হয়, তাহলে x² মাইনাস, এখানে প্লাস, এখানে আগে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এই প্লাসের সাথে আবার মাইনাস করলে মাইনাস, মানে x² মাইনাস আলফা স্কোয়ার সমান সমান 0। তাহলে এখানে যদি সমীকরণটাকে পুরোটা এরমভাবে লিখি, x² মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস আলফা স্কোয়ার সমান সমান 0। এবার তোমরা এর সাথে এর তুলনা করো, দেখো এ, বি বা সি এগুলোর মান কি বেরোচ্ছে। তোমরা দেখো এর মান কোনোভাবেই আমরা বের করতে পারি না এখান থেকে, তো এর মানটা 0 হবে না, প্রধানত 0 হওয়া চলবে না। যদি 0 হয়ে যায়, তোমরা বলতে পারো 0 যদি হয় তাহলে দেখো 0-এর সাথে যাই গুণ করি সেটা 0 হয়ে যায়। তাহলে x² দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটার নামই তো তাহলে থাকছে না। তাহলে এর মান কোনোভাবে কিন্তু 0 হতে পারবে না। তাহলে কি 0 হবে এখানে? দেখো বিকে কিন্তু আমরা 0 বলতেই পারি, কারণ bx আর এখানে মাইনাস 0 ইন্টু এক্স। তাহলে যাই হোক, বি এর মান -0, +0 -0 বলে কিছু হয় না, 0ই হয়, তাই বি এর মান আমি 0 লিখছি। আর এই যে মাইনাস আলফা স্কোয়ার, এর সাথে যদি সি এর তুলনা করি তাহলে সি এর মানও কিন্তু 0 নয়, কোনো একটা মান কিন্তু আছে। তাহলে সি এর মানকেও আমরা 0 বলতে পারি না অ্যাকর্ডিং টু অপশন। ওকে, তাহলে কোন অপশনটা এখানে কারেক্ট হচ্ছে? দেখো এখানে অপশন নাম্বার বি কারেক্ট হচ্ছে। তোমরা দেখতে পাবে বি = 0, এ ≠ 0, এই দুটো দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা চট করে 3 নম্বর কোয়েশ্চেনের দিকে চলে যাব।
দেখো 3 নম্বর কোয়েশ্চেনটা কি পড়েছো, তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো। 3 নম্বর কোয়েশ্চেনটা যেটা বলা আছে যে একটি গোলকের আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, কিছু না, আয়তন আর পৃষ্ঠতল দুটো সমান বলেছে। তবে গোলকটির ব্যাসার্ধের মান কত? ঠিক আছে, তাহলে ব্যাসার্ধকে আমরা প্রথমেই কি ধরে নিলাম, আর ধরে নিলাম। ঠিক আছে, প্রথমেই আমরা আর ধরে নিলাম। কি কি জিনিস আমার সমান বলেছে? আয়তন বলেছে আর ক্ষেত্রফল। আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। এটাকে আমি আরটা এরকমভাবে লিখছি, 4/3 পাই আর কিউব। ঠিক আছে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 পাই আর স্কোয়ার। দুটোকে আমি সমান লিখলাম। এবার দেখো দুদিকে 4 কেটে যাচ্ছে, পাই পাইও কেটে যাচ্ছে, আর একটা আর স্কোয়ারের সাথে এই পুরো আর স্কোয়ারটার সাথে আর কিউবের স্কোয়ার কেটে যাচ্ছে, মানে শুধু এখানে আর পড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে আমার জিনিসটা কি দাঁড়ালো দেখো, আর সমান সমান কি দাঁড়ালো? 3। মানে এখানে তুমি 3 লিখবে না, 3 একক লিখবে। তো অপশন দেখবে কোনটা আছে, এখানে অপশন কিন্তু এ নাম্বার অপশন আছে। তো আমি বারবার করে অপশন বলছি না, উত্তরই তোমাদের বলে দিচ্ছি এখানে কত উত্তর, সেটা তোমরা অপশনের সাথে চেক করে নেবে। তো আমরা চট করে 4 নম্বর কোয়েশ্চেনের দিকে যাব। তো 4 নম্বরের যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা একটা জ্যামিতির প্রশ্ন। তো জ্যামিতির যে প্রশ্নটা দিয়েছে দেখো তোমাদের কাছে, যে 3 সেন্টিমিটার ও 4 এখানে 5 সেন্টিমিটার দিয়েছে। 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বড় বৃত্তের যা ছোট বৃত্তের স্পর্শক। স্পর্শক মানে কি? স্পর্শক মানে স্পর্শ করে চলে যাওয়া। ঠিক আছে, এটাকে স্পর্শক বলা হয়। এবং এর আরও কিছু ছোট্টখাট্ট কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলোকে ক্লাস না হলে বলা, পুরো ডিটেলসে বলা খুবই কষ্টকর। তো আমি এই প্রশ্নটার রেসপেক্টে যা যা কনসেপ্ট সেটা আমি বলে দিচ্ছি। তো দেখো 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটো এক কেন্দ্রীয় বৃত্ত, মানে বৃত্তটাকে আমি এইভাবে আঁকতে পারি, একটা হচ্ছে বৃত্ত এরকম, একটা হচ্ছে বৃত্ত এরকম। এক কেন্দ্রীয় মানে হচ্ছে যাদের কেন্দ্র একই, যাদের কেন্দ্র সমান বা যাদের কেন্দ্র একই। তাহলে এই বৃত্ত থেকে, এই কেন্দ্র থেকে এই বৃত্তটাও বানানো হয়েছে এবং এই বাইরের বড় বৃত্তটাও বানানো হয়েছে। তাহলে এদের ব্যাসার্ধ 3 এবং 5 সেন্টিমিটার। বড় বৃত্তের বলেছে দুটি এক কেন্দ্রীয় বড় বৃত্তের জ্যা, ছোট বৃত্তের স্পর্শক। তাহলে স্পর্শকটাকে আমি এরকমভাবে আঁকতে পারি, যেটা কিনা বড় বৃত্তেরও জ্যা, এটা হচ্ছে বড় বৃত্তেরও জ্যা। তো বৃত্তের জ্যা এরকম হয়, তোমরা সবাই মোটামুটি জানো, এরকম হয় এরকম হয়, মানে কেন্দ্রের ভিতর দিয়ে যাবে না, কেন্দ্রের ভিতর দিয়ে গেলে সেটাকে আমরা কি বলি? ব্যাস বলি, সর্ববৃহৎ জ্যা। তোমরা এই ছোট ছোট কনসেপ্টগুলো হয়তো পড়েছো। তো দেখো এখানে আমাকে যেটা বের করতে বলেছে, যে স্পর্শকটার দৈর্ঘ্য কত, মানে এটার দৈর্ঘ্য আমাকে কত বের করতে বলেছে। তাহলে এখানে দেখো আমি একটা জিনিস বের করতে পারি, এটার নাম এবি দিয়ে দিলাম, ঠিক আছে, আর এই কেন্দ্রটার নাম ও দিয়ে দিলাম। এবার একটা কাজ করলাম, যে এই কেন্দ্র থেকে এর ওপর একটা লম্ব টানলাম। কি টানলাম? লম্ব টানলাম। দেখো যে লম্বটা হবে সেটাই কিন্তু, আর বলছি যে লম্বটা হবে সেটার মান কিন্তু এখানে দেওয়া আছে 3 সেন্টিমিটার, ঠিক। আর একটা কাজ করলাম, এই যে জিনিসটা, এই যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের সাথে এটাকে আমি অ্যাড করে দিলাম, মানে কেন্দ্রটাকে। দেখো এটাও কিন্তু এই যে ও থেকে এর যে দূরত্ব, সেটা কিন্তু বড় বৃত্তের ব্যাসার্ধ। দেখো ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, ও এ কিন্তু বড় বৃত্তের ব্যাসার্ধ, আর এটাকে যদি আমি ডি নাম দিই তাহলে ওডি হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ। এই কনসেপ্টটা নিশ্চয়ই তোমাদের এসছে এবার। তো এরপর দেখো আমি যে জিনিসটা করব সেটা হলো, যে এই মানটা কত হবে, মানে আমাকে এই স্পর্শকের মানটা পেতে গেলে আর কি মান চাই। দেখো এখানে ও ডি এ বলে একটা ত্রিভুজ পাচ্ছ, ও ডি এ একটা ত্রিভুজ পাচ্ছ। সেই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ নয়? অবশ্যই সমকোণী ত্রিভুজ, কারণ কোণ ডিটা 90 ডিগ্রি। যেই একটা সমকোণী ত্রিভুজ তোমরা পেয়ে যাচ্ছ, সবসময় মাথায় একটা জিনিস ক্লিক করা উচিত, যে পিথাগোরাসের উপপাদ্য এখানে অ্যাপ্লাই হতে পারে। তো এখানে দেখো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হবে কেন, এই যে ও এর যে মানটা সেটাও দেখো এখানে 5 দেওয়া আছে, এখানে কিন্তু 5 মান দেওয়া আছে। ও এর যে মানটা সেখানে এখানে 5 দেওয়া আছে। যদি ও এর মান এখানে 5 থাকে, তাহলে আমরা অঙ্কটা কিভাবে সলভ করব? আমাদের এডির মান চাই। এডির মানটা তোমরা ইজিলি বার করতে পারবে √5² - 3²। যাদের হয়তো এটা আমাদের একটু ক্লাসটা ফাস্ট চলবে, কনসেপ্ট ক্লাসের মতন আমাদের চলবে না, মানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যেমন করে, যে খুব ডিটেলসে জিনিসটাকে বোঝানো, কারণ এখানে ডিটেলস বোঝাতে গেলে অনেক টাইম লেগে যাবে, কোয়েশ্চেন কিন্তু সলভ বেশি হবে না। তো যাদের যাদের এই পার্টিকুলার জিনিসগুলোতে প্রবলেম আছে কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো এডির যে মানটা হচ্ছে √5² - 3²। দেখো 5² - 3² কিন্তু হচ্ছে 5 × 5 = 25 - 9, যেটা কিনা √16, মানে হচ্ছে 4 মান বেরোচ্ছে। তো এটাকে তোমরা যদি ধরো, এটা ছোট আছে,
এখন ছোট জিনিসের স্কোয়ার তোমরা বের করতে পারছো, এইরকম কোনো বড় মান তোমাদের দিয়ে দিল 225 স্কোয়ার মাইনাস 81 স্কোয়ার, তখন কি করে করবে? তো তখন এইভাবেই করবে যে এটা দেখো, এটাকে এ এটাকে বি ধরতে পারি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা দেখো ফর্মুলা হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, তাহলে এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে কিন্তু করতে পারো। আর তার উপর তোমরা রুট দিয়ে দেবে, তার উপর এই রুটটা দিয়ে দেবে। এবার এ প্লাস বি এ মাইনাস বি করলে খুব ইজিলি তোমাদের রুটটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি এই ছোটো ছোটো জিনিসগুলোকে ক্লাসে বলে দেবো। তো এডির মান যদি 4 বেরোয়, এখানে একটা জিনিস মনে রাখবে, ওডি সবসময় কিন্তু পারপেন্ডিকুলার হবে এবির ওপর, ওডি পারপেন্ডিকুলার হবে এবির ওপর, পারপেন্ডিকুলার মানে লম্ব, আর এডি আর বিডির মান এখানে সমান হবে, এডি আর বিডির মান এখানে সমান হবে। যদি এডি আর বিডির মান সমান হয় তাহলে এডি কত বেরিয়েছে 4, তাহলে বিডি কত বেরোবে, এটাও 4, তাহলে টোটাল মানটা কত বেরোলো আমাদের 8, এবির মান কত বেরোলো 8। ঠিক আছে, ভালো কোয়েশ্চেন। যদি না হয় স্ক্রিনশট তুলে রাখতে পারো বা ভালো করে ভিডিওটাকে দেখতে পারো। তো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হলো 5 নম্বর প্রশ্ন। অঙ্কটা সবাই পড়তে থাকো। তো 5 নম্বর প্রশ্ন যেটা বলেছে দেখো, যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ হচ্ছে 120 ডিগ্রি এবং সি কোণের বৃত্তীয় মান কত? ঠিক আছে, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের সবসময় একটা জিনিস মনে রাখবে, বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। মানে এটা যদি একটা বৃত্ত হয়, আমি ছোট্ট করে জাস্ট বলে দিচ্ছি এখানে, এটা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে এই এ কোণ আর সি কোণের সমষ্টি, এ আর সি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, মানে বিপরীত কোণের সমষ্টি। সিমিলারলি কোণ বি আর কোণ ডি যেটা হবে, কোণ বি আর কোণ ডি তার সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলা আছে তোমাদের দেখো, কোণ এর মান দেওয়া আছে 120, কোণ এ দেওয়া আছে 120 ডিগ্রি। কোণ এ যদি 120 দেওয়া থাকে, তাহলে কোণ সি কত হবে তোমাদের, সেটাই তোমাদের চেয়েছে। তাহলে 180 থেকে 120 বাদ দাও, কত বেরোচ্ছে 60 ডিগ্রি। কিন্তু 60 ডিগ্রি কিন্তু তোমাদের চাইনি, তোমাদের এই যে মানটা চেয়েছে বৃত্তীয় মানে, বৃত্তীয় মান মানে পাই দিয়ে বার করতে হবে মানটা। তো পাই মানে তোমরা জানো কত, 180 ডিগ্রি। তাহলে পাই বাই 3 মানে কত, 180/3, 180/3 মানে কত 60 ডিগ্রি। ঠিক আছে, এবার আমাদের শেষ প্রশ্নের দিকে যাব, যে এমসিকিউ এর শেষ প্রশ্ন। তো দেখো শেষ প্রশ্ন যেটা বলেছে, মানে এমসিকিউ এর শেষ প্রশ্ন, যে 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় যদি 9 হয়, তাহলে x আর y এর সমষ্টি বা মাইনাসটা কত হবে? প্লাস বা মাইনাসের 4টে অপশন দিয়েছে, সেই অপশনগুলোর মান কত হবে? তো দেখো অঙ্কটা কিছুই না, এই সবগুলোকে আমি যোগ করে দেবো। 6 + 7, এটা হচ্ছে 1-এর 5 নম্বর অঙ্ক, 6 + 7 + x + 8 + y + 14, এর মান আমি করে দেবো 9 × 6। কেন 9 × 6 করলাম? কারণ এটা তো গড় দিয়েছে 9, 9-এর সাথে 6 যদি না গুণ করি সমষ্টি তো পাবো না। ঠিক আছে, এবার জাস্ট এগুলোকে যোগ করে দাও, দেখো কত হচ্ছে, 6 × 7 = 13, 13, 8-এ হচ্ছে 21, 21 আর 14 হচ্ছে 35। তাহলে 35 + x + y, 35 + x + y এর যে মানটা বেরোচ্ছে সেটা হচ্ছে 9 × 6 = 54। তাহলে x + y এর মান কত বেরোচ্ছে, 54 - 35 19। এটা হচ্ছে উত্তর। এবার আমরা কি করব, 2 এর কোয়েশ্চেনে চলে যাব, একদম ডিরেক্ট 2 এর কোয়েশ্চেনে চলে যাব। তো দেখো 2 এর যে ফার্স্ট কোয়েশ্চেন দেখো, লক্ষ্য করো, বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা হচ্ছে p এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 20% হলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? ঠিক আছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা দিয়েছে p, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে 20% করে, 20% বৃদ্ধি হচ্ছে প্রতি বছর। তাহলে 2 বছর পূর্বে বা 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? তো খুব ভালো কোয়েশ্চেন এটা। তো আমাদের উত্তরটা কি করে বার করতে হবে জানো তো? আমাদের উত্তরটা টি করে বার করতে হবে। তাহলে 2 বছর পূর্বে আমরা একটা কাজ করব, অঙ্কটা ধরবো কিন্তু পি দিয়ে না, আমরা ধরে নিই 2 বছর পূর্বে জনসংখ্যা ছিল এক্স। এই যে এক্স যেটা হলো সেটা হচ্ছে 2 বছর পূর্বে জনসংখ্যা, এটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি না
যে পি সমান সমান 2 বছর পূর্বের জনসংখ্যা ইন্টু 1 প্লাস 20/100 হোল স্কোয়ার। এটা অবশ্যই লিখতে পারি, এটা অবশ্যই আমি লিখতে পারি। বা জিনিসটাকে এই রকমও তোমরা বলতে পারো যে এক্স পূর্বের জনসংখ্যা ছিল, তাহলে পূর্বের জনসংখ্যা থেকে কত বাড়লো, 120% বাড়লো, মানে 20% বেড়েছে কার ওপর, 100%-এর ওপর। তাহলে এখন কত হলো, 120%। তাহলে 120% মানে কত, 120/100। যারা বুঝতে পারেনি ছোট্ট করে আবার রিমাইন্ড করে দেখে নাও। 120/100 এটা হচ্ছে 1 বছর পর, 2 বছর পূর্বে জনসংখ্যা এটা ছিল, তাহলে তাহলে ঠিক 2 বছরের ঠিক পরের বছর, মানে বর্তমান বছরের আগের বছর জনসংখ্যা কত এটা। তাহলে ঠিক বর্তমান বছরের জনসংখ্যা কত হবে, এইটা যেটা বেরোচ্ছে তার উপর আবার 20% বাড়াতে হবে, কারণ প্রতি বছর 20 করে বাড়ছে। তাহলে 120/100, তাই এটাকে এইরকম হোল স্কোয়ার করে লেখা হলো। আশা করি বুঝতে পেরেছে। তো এটা যদি আমি করি, এটা আমার বেরোচ্ছে যেটা হলো যে এই দুটো শূন্য আমি এখান থেকে কেটে দিচ্ছি, আর 4 3 12, 4 25 100, 12 3 36/25, এই 3 আর 12 গুণ হয়ে যাচ্ছে, উত্তর বেরোচ্ছে আমার 36x/25। আমার উত্তরটা কিন্তু x এর মান চাই, কারণ x হচ্ছে 2 বছর আগের জনসংখ্যা। x যদি হয় এই 25-এর সাথে p গুণ হবে, তাহলে x এর যেটা মান বেরোচ্ছে সেটা হচ্ছে 25p/36। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। নেক্সট কোয়েশ্চেন এটা আমি একটু মুখেই বলে দিই, কারণ অঙ্কটা করার কিছু নেই। দেখো বলেছে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজটির ভূমি ও উচ্চতার সঙ্গে ড্যাশ ভেদে আছে। কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজটির ভূমি ও উচ্চতার সঙ্গে কি ভেদে আছে, সরল অনুপাতিক না ব্যস্তানুপাতিক ভেদে, মানে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে, এটা আমাদের বলতে হবে। তো অবশ্যই আমার সরল ভেদে আছে, কারণ ভূমি বা উচ্চতা কোনোভাবে একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতার সাথে ক্ষেত্রফলের ফর্মুলা কি, একটু বুঝছি, নাহলে বোঝাতে হয়তো একটু তোমরা বুঝতে পারবে না, একটু কষ্ট হতে পারে। নতুন নতুন ভিডিও বলে একটু কষ্ট করে দেখো, এরপর আরও সেট আপ আসলে আরও ইমপ্রুভড কোয়ালিটির ভিডিও পাবে তোমরা। এটা হচ্ছে 2 নম্বর। সরল বা ব্যস্ত ভেদে আছে কেন বলতে পারি, তোমরা আগে দেখো একটা ত্রিভুজ, একটা যে কোনো ত্রিভুজে এটা ভূমি আর এটা হচ্ছে উচ্চতা, এইটা হচ্ছে উচ্চতা আর এই নিচেরটা যেটা ভূমি। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান হচ্ছে ক্ষেত্রফল। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান ক্ষেত্রফল, এটা তোমরা সবাই জানো এই ফর্মুলাটা। যদি কোনোভাবে ভূমি বাড়ে, তাহলে একটা কথা বলো, ভূমির সাথে ক্ষেত্রফল একই লাইনে আছে কিনা, আমি এইভাবে বোঝাবো। সরল ভেদের যে চ্যাপ্টারটা আমি এইভাবে বোঝাবো, একই লাইনে আছে কিনা, মানে ভূমি কি নিচে আছে না ক্ষেত্রফলের সঙ্গে একই লাইনে আছে, তোমরা সবাই একসাথে বলবে স্যার একই লাইনে আছে। যদি একই লাইনে থাকে তাহলে যদি ভূমি বাড়ে তাহলে ক্ষেত্রফল বাড়ে, যদি উচ্চতা একই লাইনে থাকে তাহলে উচ্চতা বাড়লে ক্ষেত্রফল বাড়বে। তাহলে একই, তাহলে এটা কি বাড়ার সঙ্গে এটা বাড়ছে, অবশ্যই বাড়ছে। যদি বাড়ার সঙ্গে এটা বাড়ে তাহলে সরল ভেদ, যদি এটা বাড়ার সঙ্গে এটা কমে তাহলে ব্যস্ত ভেদ। তাহলে তোমরা নিজেরাই উত্তর দিতে পারছো, যে এটা বাড়লে এটা বাড়ছে তাহলে এটা সরল ভেদে আছে। তারপরের কোয়েশ্চেন দেখো, বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ একটি কি কোণ। তাহলে এর উত্তরটা তোমরা জেনে রাখো, এটা একটা সূক্ষ্ম কোণ হবে। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ একটা সূক্ষ্ম কোণ। এই যখন চ্যাপ্টারটা আমরা করব তখন বুঝতে পারবো। কারণ অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ মানে হচ্ছে তোমাদের অর্ধবৃত্তের যে কোণটা সেটা হচ্ছে 180 ডিগ্রি, আর বৃত্তাংশস্থ যে কোণটা হবে সেই কোণটা অবশ্যই এর থেকে কম হবে, মানে 90 ডিগ্রির থেকে কম হবে, তাই এটাকে সূক্ষ্ম কোণ বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে যে ও একটি কেন্দ্রীয় বৃত্ত আছে, এটাকে মুছছি, ও একটি কেন্দ্রীয় বৃত্ত আছে, সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার এবং এবি একটি জ্যা আছে তার উপর, এ ও বি এর কোণ হচ্ছে 60 ডিগ্রি, ও থেকে এবির দৈর্ঘ্য কত জিজ্ঞেস করেছে। ও থেকে এবির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত মানে সবসময় মনে রাখবে ও থেকে এবির ওপর দৈর্ঘ্য বা এই দূরত্ব কত, সবসময় এই ধরনের জিনিসগুলো যখনই দেবে, দৈর্ঘ্য কত দূরত্ব কত, সবসময় একটা জিনিস মাথায় রাখবে, লম্বর কথা বলা হচ্ছে, মানে তোমাদের সবসময় ওই লাইনটার ওপর একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, মানে কোণ আঁকতে হবে না, একটা লম্ব টানতে হবে।
ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে করছি অঙ্কটাকে। একটা কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, মানে যার বৃত্তের যে বিন্দুটা মধ্যবিন্দুটা সেটা হচ্ছে ও। ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 দেওয়া আছে এবং এবি একটি জ্যা, এর একটা জ্যা দেওয়া আছে এবি। এটা হচ্ছে 2-এর 4 নম্বর অঙ্ক। এ ও বি এর কোণ দেওয়া আছে তোমাদের 60 ডিগ্রি। মানে এইটা কোণ দুটো যোগ করলে এইটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, ও থেকে এবির দৈর্ঘ্য কত? ও থেকে এবির দৈর্ঘ্য কত মানে এখানে একটা লম্ব টানলাম, তোমরা বুঝতেই পারছো, যেটার নাম দিলাম পি। তাহলে ওপির মান আমাকে জিজ্ঞেস করেছে, এটাই হচ্ছে আমায় চেয়েছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যদি এ ও বি 60 ডিগ্রি হয় আর ও এ আর ও বি যদি, আমি কি বলছি, এ ও বি এর যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, আর ও এ আর ও বি যদি সমান হয় তাহলে একটা কি ধরনের ত্রিভুজ? এটা সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পারছো? যদি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই কোণটা, এই যে ডবল ডবল লিখছি দেখো, ডবল ডবল আঁকলাম, বুঝতে পারছো কিনা জানি না, এটাকে দেখতে পাচ্ছ কিনা, যে ডবল ডবল যেটা আঁকলাম সেই দুটো কোণ হচ্ছে সমান। তাহলে এ ও এ বি আর ও বি এ, এই দুটো কোণ হচ্ছে সমান, এবং এই দুটো কোণের মান কত? 180 থেকে 60। টোটাল তিনটে কোণের মান তোমরা জানো 180 ডিগ্রি বা সমষ্টি। 180 থেকে 60 বাদ দিলাম এবং সেটাকে 2 দিয়ে ভাগ করলাম, মানে 60 ডিগ্রি। তাহলে এই দুটো কোণও, যেটা ডবল ডবল দাগ দিলাম, সেই দুটো কোণও কত হচ্ছে? 60 ডিগ্রি করে। তাহলে ও এ বি কি হলো? একটা সমবাহু ত্রিভুজ। যদি ও এ বি একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে ও থেকে, ও এ বি একটা সমবাহু ত্রিভুজ হলে ও থেকে এ বির দূরত্ব কত? সেটা কত? ত্রিভুজ ও এ বি এর উচ্চতা না? ভালো করে দেখো কি বলেছে, সমবাহু ত্রিভুজ। একটা সমবাহু ত্রিভুজ মানে যার তিনটে বাহু সমান। তাহলে আমাকে এই উচ্চতাটা চেয়েছে, এই উচ্চতা আমরা কি করে বার করব? এই বাহু তাকে, যদি এ বাহু হয় তার সঙ্গে √3/2 গুণ করলেই আমি উচ্চতা পেয়ে যাব। হ্যাঁ কি না? তাহলে বাহুর মান কত? আমার বাহুর মান কত বেরিয়েছে আছে দেখো এখানে, 6 সেন্টিমিটার, মানে ব্যাসার্ধের মান 6। তাহলে ও এর মান 6 লিখতে পারি কি না? অবশ্যই লিখতে পারি। এর মান এখানে 6 বসিয়ে দিলাম, তাহলে 2 3 6 কেটে গেল, উত্তর আমার 3√3 বেরোলো। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলোকে একটু সলভ না করলে হয়তো একটু বুঝতে তোমাদের প্রবলেম হবে, তবুও বারবার করে অঙ্কগুলোকে দেখো, কারণ আমাদের এই সিরিজটা কন্টিনিউয়াস চলতে থাকবে তোমাদের এই কনসেপ্ট ক্লাসের সঙ্গেই। এই সিরিজগুলোকে তোমাদের যদি না দেখো তাহলে কিন্তু ফাইনালে হয়তো একটু প্রবলেম হতে পারে। যারা মক টেস্ট দেবে বা সামনে শুরু করবে নভেম্বর থেকে বা ডিসেম্বর থেকে, হয়তো প্রবলেম হতে পারে তাদের, যে নতুন কোয়েশ্চেন হয়তো তাদের আসতে পারে। প্রবলেম বলতে এটাই। তো এই কোয়েশ্চেনগুলো দেখলে তোমাদের সামনে দেখতে পাবে যে না, এই কোয়েশ্চেন স্যার আমাদের করিয়েছে, আমাদের সামনে সেম টাইপের কোয়েশ্চেন চলে এসছে, তো এবার আমরা পারবো। তো এটা হলো 4 নম্বর কোয়েশ্চেন। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব, যে 2-এর 5 নম্বর প্রশ্ন। 2-এর 5 নম্বর প্রশ্নের দিকে আমরা যাব। দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। একটা অঙ্ক দেওয়া আছে দেখো, sin² 1, sin² 3, sin² 5, এমনি করতে করতে sin² 89, এর মান কত হবে? এর মান হবে কত সেটা আমাকে বের করতে হবে। তো দেখো আমি অঙ্কটাকে বিশাল বড় করব না, আমি তোমাদের একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। কি ধরনের কনসেপ্ট? দেখো প্রথমত এখানে কিছু পয়েন্ট আছে, যে পয়েন্ট ওয়াইজ এই অঙ্কটাকে বুঝতে হবে। যদি পয়েন্টগুলোকে বুঝতে পারো অঙ্কটা একদম হাতে গ্রিপে চলে আসবে। দেখো এখানে ফার্স্ট যে পয়েন্টের কথা বলবো সেটা দেখো, এখানে যে কোণগুলো দিয়েছে সব কিন্তু বিজোড় সংখ্যা, 1 3 5 7, এমনি করতে করতে 89। এটা ছিল ফার্স্ট পয়েন্ট। কথাটাকে বোঝার চেষ্টা করো। সেকেন্ড পয়েন্ট কি আমার, এই কোণগুলোর মাঝে কিন্তু একটা 45 ডিগ্রি কোণ ঢুকে আছে, sin² 45। তোমরা sin 45-এর মান হয়তো জানো, বা যারা এই চ্যাপ্টারগুলো পড়েছে তারা হয়তো জানে sin 45-এর মান কত।
লিখে দিলাম আমি 1/√2। এটা হচ্ছে সাইন স্কোয়ার 45 আমাদের দেওয়া আছে, তাহলে 1/√2 হোল স্কোয়ার হবে। এটা 1/√2 হোল স্কোয়ার মানে হচ্ছে 1/2, √2 হোল স্কোয়ার মানে হচ্ছে 2। এবার দেখো 45 ডিগ্রি একটা কোণের মান আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার 3 নম্বর পয়েন্ট অ্যান্ড আসল পয়েন্ট, যে জায়গাটা তোমাদের বুঝতে হবে সেটা কি, দেখো এখানে আমি যদি সাইন স্কোয়ার 1 ডিগ্রি যে কোনো একটা দুটো কোণকে নিয়ে যদি আমরা চলি আর সাইন স্কোয়ার 89 করি, একটা জিনিস লক্ষ্য করো, আমি সাইন স্কোয়ারকে যদি ভাবি যে সাইন স্কোয়ার বলে এখানে কিছু নেই, তাহলে 1 আর 89 শুধু পড়ে আছে, 1 আর 89 দুটো যোগ করলে কত দাঁড়াচ্ছে আমাদের? তোমরা বলার চেষ্টা করো, আশা করি বলতে পারছো যে 1 আর 89 স্যার 90 আসছে। মানে এখানে দুটো সাইন স্কোয়ারের যে কোণের সমষ্টি, মানে দুটো কোণের যে সমষ্টি হচ্ছে সেগুলো কিন্তু 90 ডিগ্রি দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে একটা জিনিসকে আমরা কিন্তু বের করতে পারবো, সেটা কি, যদি সাইন স্কোয়ার 1 সাইন স্কোয়ার 89 ডিগ্রির দিকে তাকাও, তাহলে সাইন স্কোয়ার 1কে সাইন স্কোয়ার 1ই রেখে দাও, আর এই সাইন স্কোয়ার 89কে একটা কাজ করতে পারো, এখানে সাইন স্কোয়ার রাখো আর এটাকে 90 - 1 করো। দেখো 90 - 1 মানে হচ্ছে কোন কোয়াড্রেন্টে পড়ছে? তোমাদের টোটাল 4টে কোয়াড্রেন্ট হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। কোন কোয়াড্রেন্টে পড়ে? এগুলোকে পাদও বলা হয় এই বাংলাতে। কোন পাদে পড়ে? প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় না চতুর্থ। দেখো কোয়াড্রেন্টের বাংলা হচ্ছে বলে দিলাম। তো দেখো এটা কিন্তু 90 ডিগ্রি - 1, মানে এখান থেকে এতটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? প্রথম কোয়াড্রেন্টে পড়ছে। প্রথম কোয়াড্রেন্টে সবার মান কিন্তু পজিটিভ হবে। প্রথম কথা আমি এটা বলে দিলাম। এবং দ্বিতীয় কথা বলবো যে এই কথাটা বলার আমার কোনো দরকারই ছিল না। কেন দরকার ছিল না? একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যাই হোক না কেন, স্কোয়ার আছে। যে কোনো জিনিসের তুমি প্লাস হোক, মানে তুমি যদি আজকে +2 এর হোল স্কোয়ার করো বা -2 এর হোল স্কোয়ার করো, দুটোর মানই কিন্তু 4 বেরোবে। তো আমার দরকারই নেই এই কোয়াড্রেন্টের এখানে হিসাব রাখার। যদি এটা সাইন দিত তাহলে না হয় অন্য ব্যাপার। আমি একটু জিনিসটাকে মুছলাম, এই জিনিসটাকে। তো এবার দেখো, লক্ষ্য করো, সাইন স্কোয়ার 90 - 1 এটা হয় কত? কস স্কোয়ার 1। মান কিন্তু চেঞ্জ হবে, যেহেতু এটা বিজোড় সংখ্যা আছে। 90 × 1 - 1 করা হয়, মানে এই জিনিসটাকে হয়তো অনেকে বুঝতে পারবে না যারা এই ক্লাসগুলো করেনি। তো আমি ফিউচারে যে ট্রিগোনোমেট্রি ক্লাস নেবো সেখানে ডিটেলে, একদম ডিটেলে ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলোকে বোঝাবো কেন হয়। এই যে যেমন কোয়াড্রেন্টের যেমন হিসাবটা দিলাম, সেই রকম আমি হিসাব দিয়ে দিয়ে তোমাদের এগুলো বোঝাবো। একদম জলের মতন লাগবে, তোমরা অঙ্ককে ফিল করতে পারবে নিজের মধ্যে। তো দেখো একটা সাইন স্কোয়ার 1 ডিগ্রি আর কস স্কোয়ার 1 ডিগ্রি। একটা ফর্মুলা তোমাদের বইতে তোমরা নিশ্চয়ই পাবে যে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা দুটোকে যদি যোগ করি তাহলে 1 হয়, এর মান উত্তর হয়। মানে দুটোই থিটা থাকতে হবে, মানে দুটোই যে কোণ থাকতে হবে সমান থাকতে হবে। দেখো এখানে 1 ডিগ্রি 1 ডিগ্রি আছে, দুটো কোণই সমান, তাহলে এর সঙ্গে একে রিলেট করতে পারছো? আশা করি পাচ্ছ। তাহলে এই দুটো কোণে এই দুটো জিনিসের সমষ্টি কত হবে? 1। সাইন স্কোয়ার 1 ডিগ্রি আর কস স্কোয়ার 1 ডিগ্রির সমষ্টি হবে 1। এবার দেখো এখানে কতগুলো আমাকে, তাহলে এবার তোমরা একটা জিনিস বোঝো, 1 আর 89, সাইন স্কোয়ার 1 আর সাইন স্কোয়ার 89 যদি 1 হয়, তাহলে 3 আর 87, সাইন স্কোয়ার 3 আর সাইন স্কোয়ার 87, মান কত হবে? 1। অবশ্যই 1 হবে। 5 85 1 হবে। তাহলে আমাদের বের করতে হবে কতগুলো সংখ্যা আছে। তাহলে দেখো একটা জিনিস এখান থেকে বলার চেষ্টা করো, 1 থেকে 44 অবধি কতগুলো সংখ্যা আছে? 44টা সংখ্যা। আমি একটু এই দিকটা বোঝানোর চেষ্টা করছি, যদি তোমরা দেখতে না পাও। আমি বলছি যে এগুলো বের করবে কি করে সংখ্যাগুলোকে? 1 থেকে 44 অবধি কটা সংখ্যা আছে? 44টা সংখ্যা। কিন্তু এখানে কি কি সংখ্যা দিয়েছে? সব সংখ্যা তো দেয়নি, এখানে বিজোড় সংখ্যাগুলো দিয়েছে, মানে মাঝের জোড় সংখ্যাগুলো নেই। তাহলে কটা সংখ্যা হবে? 2, কারণ জোড় আর বিজোড় একই সংখ্যায় থাকে। তাহলে 22টা টোটাল সংখ্যা। এখানে 22টা হাফ, মানে 1 3 5 7 এরকম করে। আবার 45-এর পর 46 থেকে 90 অবধি কটা আছে? 44টা। এটাকেও যদি 2 দিয়ে ভাগ করো তুমি 22টা পাবে। 89টা ধরো, 22টা পাবে।
ঠিক? তাহলে যদি 22টা পাও, তাহলে এই 22 হাফ মানে এখানে টোটাল 22টা হাফ আছে, এখানে বাকি 22টা হাফ আছে, টোটাল কটা হলো 22টা। মানে এই 22টা হাফের সাথে মানে সাইন স্কোয়ার 1, এখানে একটা, এখানে সাইন স্কোয়ার 89, তাহলে এখানে একটা এখানে একটা, দুটো মিলে 1 উত্তর হলো। তাহলে এই টোটাল 22টা টোটাল মিলে কটা উত্তর হবে, মানে 22টা এক হবে এখানে, তাহলে 22 × 1 লিখতে পারি 22। আর এখানে আমার মান কত দেওয়া আছে দেখো 45, সাইন স্কোয়ার 45 হাফ, তাহলে উত্তর যেটা বেরোবে 22 + হাফ আর 22 পূর্ণ 1-এর হাফ, এটা আমার উত্তর বেরোবে। তো অঙ্কটা যারা বুঝতে পারোনি একবার ভালো করে আবার চেক করো যে কোন জায়গাটা কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, বারবার করে ভিডিওটাকে দেখো। তারপরেও যদি প্রবলেম হয় আমি এই ছোট্ট জিনিসটার জন্য আবার একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি যতদিন আছি তোমাদের হেল্প করবোই করবো, যতটা দরকার হয় তোমাদের হেল্প করবো। তো এর পরের কোয়েশ্চেন দেখো 2-6, যে বলেছে একটি শ্রেণীর n সংখ্যক সংখ্যার যৌগিক গড় হচ্ছে x, যদি প্রথম n-1 সংখ্যার সমষ্টি হয় k, তবে n তম সংখ্যাটি কত হয়? বলছে একটি সংখ্যার n সংখ্যক সংখ্যার যৌগিক গড় হচ্ছে x, তাহলে n সংখ্যার যৌগিক গড় যদি x হয়, n সংখ্যার যৌগিক গড় যদি x হয়, তাহলে সমষ্টি কত হবে? nx হবে। তোমরা নিশ্চয়ই জানো দুটি সংখ্যার গড় যদি 3 হয় তাহলে সমষ্টি কত হয়? 2 × 3 হয়, তাহলে এখানে n × x করলাম। এবার কি বলেছে, যদি প্রথম n-1 সংখ্যার সমষ্টি হয় k, তাহলে n তম সংখ্যাটি কত হবে? তাহলে n-1 সংখ্যার মানে n সংখ্যার সমষ্টি কত পেয়ে গেলাম? nx। এবার n-1 সংখ্যার সমষ্টি কত? k। n-1 সংখ্যার সমষ্টি কত? তো সমষ্টি হিসেবেই দিয়েছে, nxটা কি সমষ্টি, তো বের করলাম। তোমরা ভিডিওটাকে আবার দেখতে পারো যদি বুঝতে না পারো। n-1 সংখ্যার সমষ্টি কত হলো? k হলো, তাহলে nx - k, এটাই আমার চেয়েছে। তাহলে n তম সংখ্যাটি কত হবে? nx - k। মানে n সংখ্যার সমষ্টি থেকে যদি n-1 কে বাদ দাও, তুমি দেখো এখান থেকে n সংখ্যার সমষ্টি থেকে n-1 কে বাদ দাও, তাহলে আমার পড়ে থাকছে কি n মাইনাস, এটা যদি গুণ করো n+1 হয়, প্লাস, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, n কেটে যাচ্ছে, শুধু 1 পড়ে থাকছে। দেখো এটা মানে শুধু n তম সংখ্যাটা পড়ে থাকছে। এর পরের কোয়েশ্চেন, তো এই কোয়েশ্চেনগুলো নিয়েই আমরা এগোবো। এরপরে কিছু সত্য মিথ্যা আছে, যে সত্য মিথ্যাগুলোর অতটা দরকার নেই, মানে আমাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে শর্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদের শূন্যস্থান পূরণ এবং এমসিকিউ, সেগুলোতে যেন তোমরা ফুল মার্কস পেতে পারো। ঠিক আছে, প্রথমে আমাদের এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেনের উপর ভিডিওসগুলো হবে। এটা আমাদের ফার্স্ট যেটা আছে পেজ নাম্বার 78 দিয়ে 2019-20 যে এবিটিএ টেস্ট পেপার, সেটার আমরা সলভ করলাম। এর পরেরটা আমরা নেক্সট যে চ্যাপ্টারটা থাকবে সেটার ওপর করবো এমসিকিউ। তোমাদের ওইখানে আমি একটা গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখবে ডেসক্রিপশনে আছে, সেখান থেকে ডাউনলোড করে আগে অঙ্কগুলো করবে নিজেরা। এবং শুধু যে এমসিকিউ মানে অপশন টিক করা সেটা কিন্তু না, অঙ্কটাকে নিজে করার চেষ্টা করবে যে পারছো কি না, পুরো অঙ্কটাকে করার চেষ্টা করবে। ওকে, শুধু এমসিকিউ জেনেই হলো না, সেই এমসিকিউগুলোর মধ্যে অঙ্কটা কি দিয়েছে, এই অঙ্কটার বেসিকটা কি হতে পারে, সেগুলো নিয়েও একটু নিজেরা অ্যানালিসিস করবে, নাহলে কিন্তু ভালো মার্কস পাওয়ার কিন্তু চাপের আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখলাম। কেমন লাগছে সেটা জানিও তোমরা কমেন্ট বক্সে। অ্যান্ড যদি কোনো সাহায্যের দরকার হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে আছে, দেখবে আমাদের ফার্স্ট বা সেকেন্ড থার্ড এইসব ভিডিওগুলোতে দেওয়া আছে। আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেখানে তোমরা কোয়ারি পাঠাতে পারো। আর চ্যানেলটাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা। তো আজকের মতন রাখলাম ভিডিওটাকে, পরের বার আবার দেখা হবে এবিটিএ টেস্ট পেপারের সেকেন্ড পার্টের সাথে। ওকে, থ্যাংক ইউ।